আসসালামু আলাইকুম। অ্যাচিভ এডুকেশন ইদিলের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি স্বাগত। আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও খুবই ভালো আছি। আজকে আমি আলোচনা করব সপ্তম শ্রেণীর গণিত বইয়ের ষষ্ঠ অধ্যায় সর্বসমতা সদৃশ্যতা এর 135 পৃষ্ঠার একক কাজটি নিয়ে। এখানে কিন্তু দুটি একক কাজ রয়েছে। আমি প্রথম যে একক কাজটি রয়েছে সেটি নিয়ে আলোচনা করব। তো দেখো, এখানে বলা হয়েছে একটি জানা দৈর্ঘ্যের লাঠি নিয়ে তার ছায়া পরিমাপ করো। অর্থাৎ তোমাকে একটি লাঠি নিতে হবে যার দৈর্ঘ্য তোমার জানা রয়েছে এবং সেটির ছায়া তোমাকে পরিমাপ করতে হবে। কিভাবে পরিমাপ করবে? এমন একটি জায়গায় যাবে যেখানে সূর্য আলো রয়েছে, সেই লাঠির ছায়াটি পরিমাপ করবে এবং অবশ্যই তোমাকে লাঠিটির দৈর্ঘ্য জানা থাকতে হবে, জানা না থাকলে মেপে নিতে হবে। এরপরে দেখো, একই সময়ে তোমার বিদ্যালয়ের পতাকা দণ্ডের ছায়া পরিমাপ করো। এখানে একই সময় বলতে বোঝানো হয়েছে যে সময়টা অবশ্যই একই হতে হবে। যখন তুমি লাঠির ছায়া পরিমাপ করবে ঠিক সেই সময়ে তোমাকে পতাকা দণ্ডের ছায়াটি পরিমাপ করতে হবে। তাহলে কিন্তু তোমার এই যে কাজটি সেটি কিন্তু সঠিক হবে, নতুবা এটা কিন্তু ভুল হবে। অর্থাৎ তোমাকে লাঠির ছায়া পরিমাপ করার সময় পতাকা দণ্ডের যে ছায়া রয়েছে সেটি পরিমাপ করতে হবে। এরপরে দেখো, আমরা তো এখন জানি যে লাঠির অনুপাত ও ছায়ার অনুপাত সমান হবে। আমরা কিন্তু গত পর্বে জেনেছিলাম, এখানে দেখো, যদি ছোট কোনো বস্তুর উচ্চতা এবং তার ছায়া পরিমাপ করতে পারি তাহলে বড় বস্তুর ছায়া জেনে আমরা সেই বস্তুটি খারাপ অবস্থায় উচ্চতা বের করতে পারবো। অর্থাৎ আমরা যখন ছোট কোনো একটি বস্তুর ছায়া এবং উচ্চতা জানতে পারি এবং অন্য একটি বড় বস্তুর শুধুমাত্র ছায়াটা জানতে পারি, আমরা কিন্তু অনুপাতের যে নিয়ম রয়েছে সেটি ব্যবহার করে ওই বড় বস্তুটির উচ্চতা বের করতে পারি। তো এখানেও আমরা সেই কাজটি করব যেটি এখানে বলা হয়েছে। অর্থাৎ আমরা এটি জানি যে লাঠির অনুপাত ও ছায়ার অনুপাত সমান। এই তথ্য ব্যবহার করে পতাকা দণ্ডের দৈর্ঘ্য পরিমাপ করো। অর্থাৎ আমাদের যেটি করতে হবে, আমাদের এই যে উপরে গত পর্বে যে জিনিসটি পড়েছিলাম সেটিকেই আমাদের এখানে প্রয়োগ করতে হবে। তো তাহলে চলো দেখে নিচ্ছি যে আসলে এটির সমাধানটি কিরকম হবে। তো দেখো, আমরা এখানে সমাধানটি করলাম। এইটি হচ্ছে একক কাজের সমাধানটি। আমি ধরে নিলাম যে আমার কাছে একটি লম্বা লাঠি আছে যার দৈর্ঘ্য হচ্ছে 30 সেন্টিমিটার। ঠিক আছে, অর্থাৎ যে লাঠিটি রয়েছে তার দৈর্ঘ্য হচ্ছে 30 সেন্টিমিটার। তুমি যদি অন্য কোনো লাঠি নিয়ে থাকো তার দৈর্ঘ্য এখানে লিখে রাখবে। অথবা তোমরা যদি পতাকা দণ্ড না পাও, যেহেতু এখানে পতাকা দণ্ডের অংশ রয়েছে, পতাকা দণ্ডের ছায়া, সেক্ষেত্রে তোমরা বাসার মধ্যে এটার চেয়ে একটু বড় লাঠি নিয়ে তা পরিমাপ করে এই অঙ্কটি করতে পারো। তবে হ্যাঁ, এটি যেহেতু একটি একক কাজ, সেক্ষেত্রে এটি তো তোমাকে একাই করতে হবে। সেক্ষেত্রে তোমরা বিদ্যালয়ের যে পতাকা দণ্ড আছে সেটি পরিমাপ করে করলে সবচেয়ে ভালো হবে। তো আমরা কি করলাম, আমার কাছে কি লম্বা লাঠি আছে যার দৈর্ঘ্য হচ্ছে 30 সেন্টিমিটার। ঠিক আছে, এটিকে সোজা করে দাঁড়া করে ছায়ার দৈর্ঘ্য পাওয়া গেল 45 সেন্টিমিটার। অর্থাৎ এটিকে সোজা করে দাঁড়া করে আমরা যে ছায়ার দৈর্ঘ্যটি পেলাম সেটি হচ্ছে 45 সেন্টিমিটার। অর্থাৎ সেটিকে আমরা কি করলাম, এমন একটি জায়গায় সোজা করে দাঁড় করালাম যেখানে সূর্য আলো রয়েছে এবং আমরা ছায়ার দৈর্ঘ্যটি পেলাম কত, 45 সেন্টিমিটার। এরপরে দেখো নিচে যেটি বলা হয়েছে, সুতরাং লাঠি ও ছায়ার দৈর্ঘ্যের অনুপাত সমান লাঠির দৈর্ঘ্য অনুপাত ছায়ার দৈর্ঘ্য। অর্থাৎ আমাদের লাঠির দৈর্ঘ্যের অনুপাত এবং ছায়ার দৈর্ঘ্যের অনুপাতটা আমরা এইভাবে লিখে নিলাম। এখন আমরা জানি যে অনুপাত মানে হচ্ছে ভাগ। ঠিক আছে, তার মানে এই লাঠির দৈর্ঘ্য যেটি কিনা পূর্ব রাশি এটি হচ্ছে আমাদের লব এবং যেটি কিনা আমাদের উত্তর রাশি সেটি হবে আমাদের হর। তো আমরা এটাকে এইভাবে লিখে নিলাম, লাঠির দৈর্ঘ্য বাই ছায়ার দৈর্ঘ্য। এরপরে দেখো, আমরা লাঠির দৈর্ঘ্যটিকে এখানে লিখে নিলাম, সেটা হচ্ছে 30। এরপরে ছায়ার দৈর্ঘ্য সেটিকে আমরা লিখে নিলাম 45। এরপরে দেখো, এটিকে চাইলে আমরা ছোট করতে পারি। কিভাবে? আমরা উপরেরটিকে আমরা 15 দিয়ে ভাগ করতে পারি। 15 ভাগ 30 হচ্ছে 2 এবং 45 ভাগ 15 হচ্ছে 3। অর্থাৎ আমি এখানে কাটাকাটি করিনি, জাস্ট সোজাভাবে লিখে দিলাম, কারণ কাটাকাটি করলে অঙ্কের একটু সৌন্দর্যটা নষ্ট হয়ে যায়। সেক্ষেত্রে তোমরা এভাবে কাটাকাটি না করে করার চেষ্টা করবে, পারলে রাফ করে এভাবে করার চেষ্টা করবে। তাহলে 30/45 আমরা এখানে কত দিয়ে ভাগ করলাম, 15। ঠিক আছে, আমরা কত দিয়ে ভাগ করলাম, 15। 15 ভাগ 30 হচ্ছে 2 এবং 15 ভাগ 45 হচ্ছে 3। ঠিক আছে, তারপর আমরা এটাকে অনুপাত আকারে লিখে নিলাম। তোমরা চাইলে এই অংশটি স্কিপ করতে পারো, এটি তেমন প্রয়োজন নেই। তোমরা চাইলে এই অংশটি স্কিপ করতে পারো। আচ্ছা, এরপর আমরা নিচে যদি যাই, এবার আমরা লিখলাম আবার একই সময়ে পতাকা দণ্ডের ছায়া পাওয়া গেল 360 সেন্টিমিটার। অর্থাৎ পতাকা দণ্ডের যে ছায়াটি রয়েছে সেটির দৈর্ঘ্য আমি পেলাম হচ্ছে 360 সেন্টিমিটার। ঠিক আছে, তোমাদের ক্ষেত্রে এটি ভিন্ন হতে পারে, যেহেতু সকল বিদ্যালয়ে
পতাকা দণ্ড কিন্তু যে দৈর্ঘ্য রয়েছে সেটি কিন্তু একই নয়। ঠিক আছে, তোমরা যেটি পাবে সেটি লিখবে এখানে। আমি 360 লিখলাম, এবং তোমাদের ক্ষেত্রে লাঠির দৈর্ঘ্যটাও ভিন্ন হতে পারে, ছায়ার দৈর্ঘ্যটাও ভিন্ন হতে পারে। সেক্ষেত্রে তোমরা এটার জায়গায় তোমাদের লাঠির দৈর্ঘ্যটি লিখবে এবং ছায়ার দৈর্ঘ্যটি লিখবে। এরপরে দেখো এখানে বলা হয়েছে শর্ত মতে। এখানে যেহেতু আমরা জানি, আমরা কিন্তু বই দেখেছি যে এখানে কি বলা হয়েছে, লাঠির অনুপাত ও ছায়ার অনুপাত সমান। সেক্ষেত্রে আমরা যেটা করলাম, আমরা লিখলাম শর্ত মতে, অর্থাৎ লাঠির দৈর্ঘ্য বাই ছায়ার দৈর্ঘ্য সেটি কিন্তু সমান হবে কার সাথে, পতাকা দণ্ডের দৈর্ঘ্য বাই ছায়ার দৈর্ঘ্য, অর্থাৎ পতাকা দণ্ডের ছায়ার দৈর্ঘ্যের সাথে। ঠিক আছে, এই ছায়ার দৈর্ঘ্যটা কিন্তু পতাকা দণ্ডের, এটি কিন্তু মনে রাখবে, এটি কিন্তু পতাকা দণ্ডের ছায়ার দৈর্ঘ্য, এই ছায়ার দৈর্ঘ্য নয়। পারলে এখানে তোমরা পতাকা দণ্ড কথাটা লিখে নিতে পারো। ঠিক আছে, পতাকা দণ্ডের ছায়ার দৈর্ঘ্য হবে এটি কিন্তু। আচ্ছা, এরপরে দেখো আমরা নিচে যদি একটু আসি, নিচে এখানে আমরা লাঠির দৈর্ঘ্যটা পেয়েছিলাম 30, ছায়ার দৈর্ঘ্যটা দিলাম 45। আমরা কিন্তু এটি দিচ্ছি না, আমরা কোনো এটি দিচ্ছি না, কিন্তু আমরা কিন্তু দিচ্ছি এটি। ঠিক আছে, আচ্ছা আমরা কিন্তু এটি দিচ্ছি। এরপরে দেখো তারপর আমরা পতাকা দণ্ডের দৈর্ঘ্যটি লিখলাম, আমরা লাঠির দৈর্ঘ্যটি লিখলাম, ছায়ার দৈর্ঘ্যটি লিখলাম। এটি হচ্ছে লাঠির ছায়ার দৈর্ঘ্য, এবং এখানে আমরা পতাকা দণ্ডের দৈর্ঘ্যটি যেহেতু আমরা জানি না, সেক্ষেত্রে আমরা এটিকে এখানেই রেখে দিলাম। এরপর আমরা ছায়ার দৈর্ঘ্যটি দিলাম, অর্থাৎ ছায়ার দৈর্ঘ্যটি কত, ছায়ার দৈর্ঘ্যটি হচ্ছে 360। এটি কিন্তু পতাকা দণ্ডের ছায়ার দৈর্ঘ্য। ঠিক আছে, পতাকা দণ্ডের ছায়ার দৈর্ঘ্য আমরা পেয়েছি 360। ওকে, আচ্ছা এরপরে দেখো আমরা এখানে কি করলাম, আমরা একটু প্রক্ষান্তর করলাম। কি করলাম, প্রক্ষান্তর, অর্থাৎ এই পুরো রাশিটা যেটা আছে পতাকা দণ্ডের দৈর্ঘ্য, এই যে রাশিটা, এই রাশিটাকে আমরা এদিকে নিয়ে আসলাম, এবং এই যে পুরো রাশিটা আছে এটাকে এদিকে নিয়ে আসলাম। এবং তোমরা যখন একটি পক্ষকে পরিবর্তন করবে, সেক্ষেত্রে কিন্তু চিহ্নের পরিবর্তন হবে না। যখন তোমরা একটি পদ অর্থাৎ যে কোনো একটা অংশকে পরিবর্তন করবে, তখন কিন্তু চিহ্নের পরিবর্তন হবে, অর্থাৎ এখানে কিন্তু চিহ্নের পরিবর্তন হবে না। আমরা একটু প্রক্ষান্তর কেন করলাম, প্রক্ষান্তর করলাম আমাদের কাজের সুবিধার্থে। এরপরে দেখো আমরা যদি একটু নিচে আসি, তাহলে এটা আশা করি তোমরা বুঝতে পেরেছো যে আমি এটাকে এদিকে নিয়েছি এবং এই অংশটাকে এদিকে নিয়ে চলে এসেছি। এখন আমরা যেহেতু 360 এটি কি আকারে আছে, ভাগ আকারে, আমরা এটাকে এদিকে নিয়ে, অর্থাৎ এদিক দিয়ে নিয়ে 30-এর সাথে গুণ করে দিলাম, অর্থাৎ এটাকে এদিকে নিয়ে গুণ করে দিলাম। সেক্ষেত্রে পতাকা দণ্ডের দৈর্ঘ্যটি রয়ে গেল এবং এটি এদিকে গুণ হয়ে গেল। কেন গুণ হলো, যেহেতু এটা ভাগ আকারে রয়েছে। তো এরপরে যখন গুণ করলাম তখন দেখো 30 গুণন 360, আর নিচে হচ্ছে আমাদের 45। তো আমরা এখন একটু যদি একটা ক্যালকুলেটর নিই, তাহলে আমাদের কাছে বিষয়টি ক্লিয়ার হবে। দেখো প্রথমে আমরা 30 গুণ 360, ঠিক আছে, 30 গুণ 360, এই যে আমাদের ক্যালকুলেটর। এখন আমরা দেখব যে এখানে আমাদের প্রথম হচ্ছে 30 গুণ 360, 30 গুণন 360। ঠিক আছে, এরপর আমরা 45 দিয়ে ভাগ করব, তাহলে আমাদের হচ্ছে 45, তাহলে হচ্ছে 240। ঠিক আছে, কত, 240। এবং আমরা 1080 ভাগ 45 দিয়ে কিন্তু ভাগটা করেছি, তাহলে আমাদের কত আসলো, 240। আচ্ছা, এখন দেখো আমরা এখানে 240 পেয়েছি, তোমরা দেখতে পাচ্ছ 240। তো আমরা এখানে লিখলাম যে পতাকা দণ্ডের দৈর্ঘ্য, সুতরাং পতাকা দণ্ডের দৈর্ঘ্য হচ্ছে 240 সেন্টিমিটার। ঠিক আছে, তো এটি হচ্ছে আমাদের অঙ্কটি। এভাবে আমরা অঙ্কটি করব। তো পরবর্তীতে দেখা যাক আমাদের গণিত বইয়ে আর কি অঙ্ক রয়েছে। তো দেখো এখানে দেওয়া হয়েছে, দেখো আমাদের সবার কাছে জ্যামিতি বক্স আছে, তাই না? বক্স থেকে নিচের আকৃতির ত্রিকোণটি বের করব। এটা হচ্ছে একটি ত্রিকোণী, তোমরা কিন্তু এই ত্রিকোণটি সবাই চেনো। আমি যদি তোমাদেরকে এই ত্রিকোণটি একটু দেখাই, দেখো এটি হচ্ছে তোমাদের ত্রিকোণটি, যেটির একটি কোণ হচ্ছে 90 ডিগ্রি। ঠিক আছে, এই কোণটা কি, 90 ডিগ্রি। এটাকে যদি একটু ঘুরিয়ে করা যেত তাহলে আমি তোমাদেরকে দেখাতে পারতাম, অর্থাৎ এটা কিন্তু এরকম। ঠিক আছে, এটির একটি কোণ হচ্ছে 90 ডিগ্রি, বাকিগুলো 45 ডিগ্রি করে, এবং এটার মাঝখানে কিন্তু আরেকটি ছোট ত্রিভুজ রয়েছে। আমার যে সফটওয়্যার রয়েছে, যে সফটওয়্যার দিয়ে আমি তোমাদেরকে বিভিন্ন অঙ্ক করে শেখাই, সেখানে কিন্তু আসলে এরকম নয়, সেখানে এটি কিন্তু ভর্তি করার, অর্থাৎ এটি প্লেন, সেক্ষেত্রে আসলে ওইটা দিয়ে করা সম্ভব না। তো তোমাদেরকে তো আমি দেখিয়ে দিলাম যে সেট স্কোয়ারটি কিরকম হবে। তো দেখো এরপরে বইয়ে দেখো এখানে তোমরা একটি ত্রিকোণের ভেতর দুটি ত্রিভুজ দেখতে পাচ্ছ, তাই না? হ্যাঁ, এখানে আমরা দেখতে পাচ্ছি যে ত্রিকোণের মধ্যে দুটি ত্রিভুজ রয়েছে, একটি হচ্ছে পুরোটি আর একটি হচ্ছে ভিতরে। একটি হচ্ছে পুরোটি আর একটি হচ্ছে ভিতরে। ঠিক আছে, পুরোটা হচ্ছে একটা ত্রিভুজ এবং এটার ভিতরে হচ্ছে এই ছোট ত্রিভুজটি। ঠিক আছে, ত্রিভুজ দুটি দেখতে কি একই রকম? তোমরা কিন্তু দেখতে পাচ্ছ যে ত্রিভুজ দুটি কিন্তু দেখতে একই রকম দেখা যাচ্ছে।
দেখতে একরকম হলেও একটি বড় আর একটি ছোট। হ্যাঁ, এতটুকুই পার্থক্য যে এটি বড়, অর্থাৎ এই পুরোটা হচ্ছে বড়, আর এই যে মাঝখানে যে ছোটটা আছে এটা ছোট। তো এবার জ্যামিতি বক্সের চাঁদার সাহায্যে ত্রিভুজ দুটি কোন ম্যাপে নিচের ছকটি পূরণ করো। অর্থাৎ আমাদেরকে এখন যেটি বলা হয়েছে যে এই যে ত্রিকোণটি রয়েছে সেটা কিন্তু দেখতে ত্রিভুজ। তো আমাদের যেটা করতে হবে, এই ত্রিভুজের যে কোণগুলো রয়েছে সেই কোণগুলো আমাদেরকে পরিমাপ করতে হবে এবং এই কোণগুলোর মাপ এখানে লিখে নিতে হবে। তাহলে চলো দেখে নিচ্ছি যে এটির সমাধান কি হবে। তো দেখো আমরা এখানে নিয়ে আসলাম, এখানে দেখো ত্রিভুজের সাইজ দেওয়া আছে, অর্থাৎ আমরা ওই ছকটাই এখানে লিখে নিয়েছি যেখানে ত্রিভুজের সাইজ রয়েছে। প্রথম কোণ, দ্বিতীয় কোণ, তৃতীয় কোণের কথা বলা হয়েছে এবং এখানে দুটি রো রয়েছে, দুটি কলাম রয়েছে যেখানে বড় আর ছোট কথা বলা হয়েছে। ঠিক আছে, অর্থাৎ এখানে আমাদেরকে বড় যে ত্রিভুজটি রয়েছে সেটির পরিমাপ লিখতে হবে এবং ছোট ত্রিভুজটির পরিমাপ লিখতে হবে। তো দেখো আমি বড়টির প্রথম কোণ যেটি পেয়েছি সেটি হচ্ছে 45 ডিগ্রি, অর্থাৎ আমাদের প্রথম কোণ বলতে আমি এই দুটোকে এটিকে ধরে নিয়েছি। তো 45 ডিগ্রি। দ্বিতীয় কোণটির পরিমাপ 45 ডিগ্রি, অর্থাৎ এটির পরিমাপ হচ্ছে 45 ডিগ্রি এবং তৃতীয় কোণ 90 ডিগ্রি, অর্থাৎ এই যে উপরেরটা এটি হচ্ছে 90 ডিগ্রি। ঠিক আছে, তোমরা এরকমই মাপ আসবে কারণ সেট স্কোয়ার গুলো একই রকম। এরপরে ছোট যেটি রয়েছে অর্থাৎ ভিতরের দিকে যেটি রয়েছে সেটির পরিমাপ যদি দেখো 45 ডিগ্রি, অর্থাৎ আমি ধরে নিয়েছি এটিকে। এরপরে দ্বিতীয় কোণ হচ্ছে 45 ডিগ্রি, অর্থাৎ এটি, এবং তৃতীয় কোণ হচ্ছে 90 ডিগ্রি যেটি কিনা হচ্ছে এটি। ঠিক আছে, তো আমরা এটি পূরণ করে নিলাম। তো এখানে দেখো এরপরে যে জিনিস বলা হয়েছে, ছকটি পূরণ করার পর দেখতে পাবে আলাদা আলাদাভাবে বড় ত্রিভুজের তিনটি কোণ ছোট ত্রিভুজের অনুরূপ তিনটি কোণের সমান। কি বলা হয়েছে? আলাদা আলাদাভাবে বড় ত্রিভুজের তিনটি কোণ ছোট ত্রিভুজের অনুরূপ তিনটি কোণের সমান, অর্থাৎ আমরা দেখতে পেয়েছি যে এটির যে কোণগুলো রয়েছে এটি কিন্তু এই ছোট ত্রিভুজের কোণের সাথে সমান। অনুরূপ কোণ বলতে বোঝানো হয়েছে একই দিকের কোণ, অর্থাৎ এটার কোণ, এই যে বড় ত্রিভুজের এই কোণ, এটার অনুরূপে যে কোণটা হচ্ছে ছোট ত্রিভুজে এটা হচ্ছে এদিকে, এটার ক্ষেত্রে এদিকে। ঠিক আছে, এটার কথা বলা হয়েছে। তো এরপরে দেখো বলা হয়েছে ছোট ত্রিভুজের অনুরূপ তিনটি কোণের সমান। তাহলে আমরা বলতে পারি ত্রিভুজ দুটি একই রকম দেখার কারণ দুটি ত্রিভুজের তিনটি কোণ পরস্পর সমান। আমরা কেন বলছি যে ত্রিভুজ দুটি দেখতে একই? কারণ হচ্ছে ত্রিভুজ যে দুটি রয়েছে সেগুলোর কোণগুলো একই। ঠিক আছে, কোণগুলো পরস্পর সমান। ঠিক আছে, তো এটি হচ্ছে আমাদের সমাধান। তো পরবর্তী পর্বে আমরা একক কাজ, যে দ্বিতীয় একক কাজটি রয়েছে সেটি সমাধান করব এবং এই একক কাজের পরে একটি ছক রয়েছে সেটিও আমরা সমাধান করব। তো পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।